আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি আমার সহকারী জীবনের দ্বিতীয় সিনেমার গল্প নিয়ে। দ্বিতীয় সিনেমাটা হলো, আপনারা অনেকেই দেখেছেন, সালমান শাহ মৌসুমীর দেনমোহর। কি দেখেছেন? ভালো ছবি না? এই ছবিটি নির্মাণ করেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ শফি বিক্রমপুরী সাহেব, এবং তাকে সর্বাত্মক সহযোগিতা করেন এবং সহযোগী পরিচালকের ভূমিকায় যিনি কাজ করেন তিনি হলেন বিখ্যাত পরিচালক জনাব শামসুদ্দিন টগর ভাই। আমার কর্মজীবন তাদের হাত দিয়ে শুরু হয় এবং তাদের সান্নিধ্যে আমি কাজ শিখি। আজ আমি দেনমোহর ছবি নিয়ে কিছু ঘটনা বলবো। দেনমোহর আমাদের প্রত্যেকটি বিবাহিত জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ দেনমোহর ছাড়া তো বিয়ে হয় না। হয় কি? হয় না। কিন্তু আমাদের এই সমাজে এই দেনমোহর নিয়ে অনেক ঝামেলা ঘটে। বিয়ে শাদীর মধ্যে অনেক জায়গায় শোনা যায় যে একটা বড় ধরনের ঝামেলা হয়, যে কত টাকা দেনমোহর হওয়া উচিত, না হওয়া উচিত। মেয়ের পক্ষ চায় সবসময় দেনমোহরটা বাড়িয়ে লিখতে, যাতে মেয়েটাকে যদি কোনোদিন ডিভোর্স হয়ে যায় যাতে একটা সিকিউরিটি পায়। কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। যে ইসলামে সর্বনিম্ন হলো 10 দিরহাম পর্যন্ত। আবার এটা নির্ভর করে ছেলের ইনকামের উপরে, আয়ের উপরে। কিন্তু আমাদের এই সমাজে দেখা যায় যে ছেলের ইনকাম নাই, কিন্তু বিশাল অঙ্কের এক দেনমোহর ধরে ফেলছে। পরে অনেক সমস্যা হয় এটা নিয়ে। তদ্রূপ এই সিনেমাটাও এরকমই একটা ঘটনা ঘটেছে। দুই জমিদার পরিবার, একদিকে আহমেদ শরীফ তার মেয়ে মৌসুমী, অন্যদিকে রাজীব সাহেব তার ছেলে সালমান শাহ। আবার দুই পরিবারের মধ্যে চরম শত্রুতা। কারণ জমিদার মানুষ, তারা তাদের জমি জমা নিয়ে, আভিজাত্য নিয়ে, কেউ চায় না, যেহেতু পাশাপাশি গ্রাম, কেউ চায় না কারো চেয়ে কেউ কম থাকুক, সবাই বড় হতে চায়। এই নিয়ে তাদের দ্বন্দ্বটা। কিন্তু ঘটনাক্রমে সালমান শাহ মৌসুমীর মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, আর সম্পর্কটা অনেক কঠিন হয়ে যায়। তো আহমেদ শরীফ রাজি ছিলেন না। রাজীব সাহেব সালমান শাহর বাবা রাজি ছিলেন যে এটা বিয়ে করাবো, আমার ছেলে যেহেতু পছন্দ করেছে। তো আহমেদ সাহেবের বাসায় যখন প্রস্তাব নিয়ে যায়, উনি রাজি হন না। কিন্তু ওনার মায়ের কথা উনি ফেলতে পারেন না। ওনার মায়ের অভিনয় করেছিলেন মিরানা জামান ভাবি। তো ওনার মায়ের কথা ফেলতে পারেন না, মায়ের কথায় সে রাজি হয়। কিন্তু মনে মনে একটা শয়তানি থাকে, দাঁড়াও, এমন দেনমোহর ধরবো যাতে তুমি অপমানিত হয়ে চলে যাও। ঠিক বিয়ের দিন যখন কাজী সাহেব বলে, বলুন হুজুর কত টাকা দেনমোহর লিখব, তখন আহমেদ শরীফ উঠে দাঁড়ায়, লিখুন কাজী সাহেব 100 একর জমি এবং 50 লাখ টাকা। তো সেই সময়ের ঘটনা, মানে জমিদারের আমলের ঘটনা। 100 একর জমি, ঠিক আছে, জমি থাকতেই পারে, কিন্তু মেয়ের দেনমোহরের জন্য তো টাকা দিয়ে দিবে। আর ওই সময়ের 50 লাখ টাকা, আপনারা কল্পনা করেন জমিদার আমলের 50 লাখ টাকা কত টাকা। রাজীব সাহেব তো রাগ হয়ে যায়। রাজীব সাহেব বুঝতে পেরেছে যে আমাকে অপমান করতেছে, আমি যাতে ছোট হয়ে চলে যাই এখান থেকে। কিন্তু উনিও ক্ষমতাধর, দাম্ভিক পিতা, উনি হারতে শিখেননি। উনিও লেখে, বলে, লিখুন কাজী সাহেব 50 লক্ষ টাকা আর 100 একর জমি লিখুন, আর এমনভাবে লিখবেন যাতে আমজাদ খানের সমস্ত রক্ত দিয়ে মুছে দিতে না পারে। খুব কষ্ট পেয়ে ছেলেকে বিয়ে করে সে বাড়িতে নিয়ে যায় বউ। কিন্তু রাতে আর ঘুমাতে পারে না। সে 50 লাখ টাকার, নগদ টাকার একটা মালা বানান এবং 100 একর জমির একটা দলিলও করেন। সকালবেলা ঘুম থেকে উঠেই সে আর ঘুমাতে পারে নাই, পায়চারি করেছে সারা রাত। সালমান শাহকে ডাকে যে আমি তোমার কেমন পিতা। সালমান শাহ বলে, আপনি আমার খুব ভালো পিতা, আমি যা চেয়েছি আপনি সবসময় দিয়েছেন। ওখানে একটা কোরআন শরীফ রাখা ছিল। তাহলে এই কোরআন শরীফের উপর হাত রেখে কথা বলো যে আমি যা বলবো তুমি শুধু তাই করবে। সালমান শাহ যেহেতু বাধ্যগত ছেলে, তিনি রাজি হয়ে যায়। তিনি কোরআন শরীফের উপর হাত রেখে বলে, আব্বাজান আপনি যা বলবেন আমি তাই করব। তখন সে সাথে সাথে বলে, এই মুহূর্তে রুকসানাকে বাড়ি থেকে বের করে দাও। রুকসানা মানে মৌসুমীর নাম থাকে।
সালমান শাহর মাথায় তো আকাশ ভেঙে পড়ে, তখন কোরআন শরীফের উপর হাত রাখা, আপনারা যারা দেখেছেন তারা দেখবেন। তো এইভাবে ছবিটার গল্প চলতে থাকে। কিন্তু এই ছবিটা আমরা শুটিং করি সিলেটের জৈন্তাপুর। তখন জৈন্তাপুর যাওয়ার রাস্তা ছিল খারাপ, যেহেতু 1994 সালের ঘটনা, আজ থেকে কত বছর, 25 আর ওদিক দেওয়া হলো 6, 31-32 বছর আগের ঘটনা। তো তখন রাস্তাঘাট অত ভালো ছিল না। তো সালমান শাহ আবার ওই থাকতেন না, জৈন্তাপুর আমাদের সাথে রাত যাপন করতেন না। তখন একবেলাই, শুধু দিনের বেলায় শুটিং হতো সূর্যের আলোয়, রাতে শুটিংয়ের ব্যবস্থা ছিল না। তো সালমান শাহ প্রতিদিন হুন্ডা চালিয়ে চলে আসতো তাদের সিলেটের বাড়িতে এবং ভোর সকালে যে উপস্থিত হতো, এবং আমরা ঘুমিয়ে থাকতাম, আমাদের ডেকে উঠাতো, এই প্রিন্স ভাই উঠেন, কত ঘুমাবেন, মেকআপ ম্যান কোথায়? সালমান শাহ পুরো মাতিয়ে রাখতেন ওখানে। কিন্তু মজার বিষয়, মৌসুমী এবং সালমান শাহ তখন কিন্তু একে অপরের সাথে কথা বলতেন না। তারা একসাথে ধরাধরি করে জড়াজড়ি করে শট দিতেন, কিন্তু শটের পরে আবার দুইজন দুই জায়গায় যে বসতেন, দুইটা চেয়ার ছিল দুই দিকে, বসতেন। তো আমরা এই জিনিসগুলো উপভোগ করেছি, কিন্তু তারা এমনভাবে অভিনয় করতেন কারো বোঝার উপায় নাই। আপনারা দেখবেন যে যখন তারা অভিনয়টা করে, আপনাকে বুঝতে পারবেন যে তাদের সাথে কখনো কথাই হয় নাই, ওই ছবিতে কোনো কথাই হয় নাই ডায়লগ ছাড়া। আর এই ছবির কিন্তু গান চমৎকার, গানগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। একটা বিখ্যাত গান আছে, শুধু একবার শুধু একবার শুধু একবার বলো ভালোবাসি। এই গানগুলো আমরা সিলেক্ট করেছি। এখানে নৃত্য পরিচালক ছিলেন মাসুম বাবুল ভাই, তিনি মারা গেছেন, আল্লাহ বেহেশতে নসিব করুক। আমার উস্তাদ শফি বিক্রমপুরী সাহেব, শামসুদ্দিন টগর সাহেব এবং এ ছবির নায়ক সালমান শাহ আজ পৃথিবীতে নেই। তাদের সৃষ্টি রয়ে যাবে অনেক দিন, পরবর্তী প্রজন্ম দেখবে, আমরা দেখব, কিন্তু তারা আর নেই পৃথিবীতে, আমাদের মাঝে নেই। আমি প্রতিদিনই আমার উস্তাদ দুইজনের জন্য দোয়া করি যে আল্লাহ তাদের জান্নাত দান করুন। এবং সালমান শাহর কবরে আমি এ পর্যন্ত 2বার গিয়েছি। খুব ভালো সম্পর্ক ছিল, যেহেতু এক ছবির সহকারী পরিচালক আমি, সেই নায়ক, ডায়লগগুলো আমারই দেখাই দিতে হতো। তো খুব ভালো ছেলে ছিল, খুব জলি মাইন্ডেড, কাজের প্রতি মানে 100-এ 100। তো আমি এই ছবিটি করে অনেক কিছু শিখতে পেরেছি আমার উস্তাদদের কাছে। এই ছবিটি কিন্তু সুপারহিট হয়েছিল। এটা 95 সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। এবং ছবিটির ওই সময় বাজেট আমি আমার উস্তাদদের কাছে শুনেছি, আজ থেকে 32-33 বছর আগের ঘটনা, যে 1,20,00,000 টাকা ছিল। 1,20,00,000 টাকার ছবি তখন মানে কত টাকা ইনকাম করেছিল উস্তাদরা যদিও বলেনি, তো আন্দাজ করা যায় 10-15 এই টাইপের একটা ইনকাম তাদের হয়েছিল তখন। তো যাক, আল্লাহ তাদের জান্নাত দান করুন। এবং এই ছবিটি যারা দেখেননি তারা ইউটিউবে দেখে নিতে পারেন। আপনারাও তাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।